ঠিক আছে? তো আজকে আমরা যে বিষয়টা সম্বন্ধে আলোচনা করব মন দিয়ে বুঝবা। ঠিক আছে? আজকে আমরা পড়বো হলো সুয়েজ খাল ব্লক, মানে সুয়েজ ক্যানেল যেটা রয়েছে, সুয়েজ ক্যানেলের যে বদ্ধ করে দেওয়া হয়েছিল বা সুয়েজ খাল নিয়ে যেটা সমস্যা তৈরি হয়ে গেছিল সেটা সম্বন্ধে আমাদের বুঝতে হবে। এবং দেখো আমি এখানে বড় বড় করে একটা জিনিস লিখেছি, বিশ্ব বাণিজ্যে মহা বিপর্যয়। সুয়েজ খাল বন্ধ হলে কি হবে? বিশ্ব বাণিজ্যে একটা বিরাট বড় কি হবে? সমস্যা দেখা যাবে। কেন সমস্যা দেখা যাবে? এই জিও পলিটিক্যাল বিষয়টা আজকে আমরা তুলে ধরবো। পল সায়েন্সকে আমাদেরকে এমন ভাবে বুঝতে হবে যাতে এটা শুধুমাত্র নোট লেখার মধ্যে সীমাবদ্ধ না থাকে, যাতে ঠিক আছে, যেটা আমাদের পরবর্তীতে চাকরির পরীক্ষা বলো, ইউপিএসসি বলো, ডাব্লিউবিসিএস বলো, পুলিশের পরীক্ষা বলো, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের যে কোনো পরীক্ষায় আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আছে এক নম্বর ব্যাপার। আর তোমার হলো যেটা কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি পলিটি বলে একটা সাবজেক্ট রয়েছে, সেখান থেকে প্রচুর কোশ্চেন আছে, যারা গভর্নমেন্ট এক্সাম দেয় তারা জানে। তোমরা এরপরে 12 পাস করে দিবা এই এক্সাম গুলা। তো এখন থেকে এমন ভাবে পড়তে হবে শুধুমাত্র এইচএস না, তার পাশাপাশি মনে রাখতে লাগবে আমি এই বড় বড় র্যাঙ্কের পরীক্ষাগুলো দিই। এই মেন্টালিটি রাখতে হবে। আলটিমেটলি 12 এর পরে সবাইকেই কিন্তু একটা সমুদ্রে ঝাঁপ দিতে হবে, তার নাম হলো কম্পিটিটিভ এক্সাম। ক্লিয়ার? বুঝতে পারলে ব্যাপারটা? তো তোমাদেরকে আমি পলিটিক্যাল সায়েন্স সেইভাবেই পড়াবো যাতে তোমরা কনসেপ্টটা একদম পুরা ক্লিয়ার করতে পারো, মানে মজা পাও সাবজেক্টটা। ঠিক আছে? তো এই মহা বাণিজ্যের যে বিপর্যয়, দ্রব্যমূল্য বৃদ্ধি কেন হয়েছিল, তেলের সংকট কেন হয়েছিল, ঠিক আছে, এবং বাণিজ্যে সারা বিশ্বের মধ্যে এই সুয়েজ খালটা কেন ইম্পর্টেন্ট সেটা সবার প্রথমে আমাদেরকে জানতে হবে। কথা বুঝতে পারলাম? তো দেখো, যদি আমি সুয়েজ খালের প্রথমে ম্যাপটা দেখাই, দেন তোমরা টোটাল বিষয়টা বলবো। এটা আমাদের ভারতবর্ষ। ঠিক আছে? এখান থেকে অনেকটা দূরে একটা দেশ রয়েছে যেটা আমরা ইজিপ্ট বলে চিনি। এই দেখো পিরামিড, পিরামিডের দেশ, তাই কি না? ইজিপ্ট। তো এই ইজিপ্ট দেশটা সাংস্কৃতিক দিক থেকে এবং এই যে সাংস্কৃতিক দিক থেকে এবং স্থাপত্যের দিক থেকে খুব বিখ্যাত। তোমরা জানো ইজিপ্টে মিশরের পিরামিড, যেটা 3000 সাল পুরনো, ইজিপশিয়ান সিভিলাইজেশন, যেটা নিয়ে হলিউডে অনেক মুভি রয়েছে, দ্য মামি, মামি রিটার্ন, আছে না? তো ইজিপ্ট হলো পিরামিডের দেশ। তো এই যে ইজিপ্ট দেশটা যদি আমরা দেখি ভালোভাবে, এটা হলো আফ্রিকা, আর এই পোর্শনটা যেটা আছে এটাকে বলে মিডিল ইস্ট। যেটা তোমরা জানো, এই যে ইরান, এই যে ইরান, তাই কি না? ইরান নিয়ে বিরাট বড় সমস্যা এখন। ইরান বলছে এই যে এখানে যে প্রণালীটা আছে এই প্রণালীটা নাকি বন্ধ করে দিবে। এটা বন্ধ করে দিলে আমরা তেল পাবো না, আমরা কিন্তু অপরিশোধিত যে তেলগুলো আছে ইরান থেকে কিন্তু পাই। কথা বুঝতে পারলে? এটা যদি বন্ধ করে দেয় তাহলে কিন্তু তেলের দাম বাইরে যাবে। তো এই দেশগুলোর সঙ্গে পাঙ্গা নেওয়া একটু কঠিন। এই দেশগুলোর সঙ্গে কেউ যদি পাঙ্গা নেয় তাহলে ইকোনমিক্যালি আমরা উইক হয়ে যাবো। এটা বলছিলাম যে ইরান যেটা রয়েছে এই দেশগুলোর সঙ্গে পাঙ্গা নেওয়া একটু কঠিন ব্যাপার, কারণ এরা যদি কোনোভাবে তেল ব্লকেজ করে দেয়, মানে তেল যদি না দেয়, জায়গা যদি বন্ধ করে দেয়, তাহলে ইউরোপের সঙ্গে এশিয়ার কোনো কানেকশন থাকবে না, মানে এই পোর্শন গুলোর সাথে যদি আমরা দেখি। ঠিক আছে? এই যে এটা ইউরোপ, ঠিক আছে, আর এটা ইউরোপ, এটা হলো এশিয়া। ঠিক আছে? এশিয়াটা সব থেকে বড়, এটা হলো আফ্রিকা। বুঝতে পারলে ব্যাপারটা? তো ইরান নিয়ে আমি পরে একদিন আমি বলবো তোমাদেরকে, এই প্রসঙ্গে আমি আজকে যাচ্ছি না। আজকে যে বিষয়টা সেটা হলো সুয়েজ সংকট নিয়ে পড়বো। তো এই সুয়েজ সংকটটা কোন জায়গায় হয়েছিল? এই যে ইজিপ্ট। ইজিপ্ট হলো মিশর। আর ইজিপ্টের স্বাধীনতার আগে দুটা দেশ ইজিপ্টকে অধিকার করে রাখছিল, তার মধ্যে একটা হলো ফ্রান্স আর একটা হলো ব্রিটেন। কি কি দেশ বললাম? ফ্রান্স আর ব্রিটেন। কথা বুঝতে পারলাম? এবার তোমাদেরকে আমি সিম্পল ক্যালকুলেশন দেখাই। আমি মনে করো এটা হলো ইউনাইটেড কিংডম, এ ভারতের সঙ্গে ব্যবসা করবে, এ ভারতের সঙ্গে ব্যবসা করবে। তো ব্যবসা করার জন্য এদেরকে পণ্য কোন দিক দিয়ে নিয়ে যেতে হবে? দেখো, যদি আমরা ইজিপ্টের এই পাশে দেখি, এই পাশে কি রয়েছে? ভূমধ্য সাগর। এটাকে বলবো আমরা কি? মেরিডিয়ান সি। এটা হলো ভূমধ্য সাগর। ঠিক আছে? আর যদি আমরা এখানে দেখি, এটা ইজিপ্ট, তো তাহলে এদিকে ভূমধ্য সাগর। বুঝতে পারলে ব্যাপারটা? তোমরা জিওগ্রাফিতে হয়তো পড়ছো ভূমধ্য সাগর সম্বন্ধে। ঠিক আছে? আর এই যে দেখতে পাচ্ছ এইটুক জায়গা, এটা হলো রেড সি। বুঝতে পারলে ব্যাপারটা? মাঝখানে দেখো স্থল, এইটুক জায়গা স্থল কিন্তু। বুঝতে পারলে ব্যাপারটা? তো এমন পরিস্থিতিতে যদি পশ্চিমের দেশগুলো মানে ইউরোপের দেশগুলো ব্যবসা করছে, তাহলে এখানে স্থল, তাহলে এখানে তাকে সড়ক পথে গিয়ে আবার সমুদ্র পথ হয়ে ভারতের সঙ্গে ব্যবসা করতে হবে, তাই কি না? এদিক দিয়ে যদি যায় তাহলে ধর নাই, এদিকে স্থল তো। তো তারা কি করতো? তারা এই দিক দিয়ে প্রথম অবস্থায় ব্যবসা বাণিজ্য করতো, এই দিক দিয়ে ঘুরে 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 এশিয়াতে ব্যবসা বাণিজ্য। তাহলে এখানে যাতায়াতটা অনেকটা বেশি। যাতায়াত বেশি হলে জিনিসের দাম বাড়বে না কমবে? বাড়বে। বুঝতে পারলে ব্যাপারটা? এই সমস্যাটা পশ্চিমী দেশগুলোর
এই সমস্যার সম্মুখীন হতে শুরু করলো, জিনিসের দাম বাইরে যাচ্ছে, ব্যবসা করবো কিভাবে। তারপরে অনেক জিনিস রয়েছে যেগুলো পচনশীল জিনিস, সেগুলো পচে যাচ্ছে, ফলে সেগুলো ব্যবসা করা যাচ্ছে না। আর যে সমস্ত জাতি ব্যবসায় খুব উন্নত তারা খুব ইনভেস্ট করতে পারে, বুঝতে পারলাম ব্যাপারটা। তো তারা এমন ইনভেস্ট করলো, এই ফ্রান্স আর ইউনাইটেড কিংডম মানে ব্রিটেন, এরা দুজন মিলে ইজিপ্টকে দখল করলো, এবং দখল করার পর তারা মনে করলো যে আমাদের জিনিসপত্র যদি আমি এই দিকে ব্যবসা করতে যাই অনেকটা ঘুরে যেতে হচ্ছে, তো একটা পথ বানাই। কি বানাই? একটা পথ বা রাস্তা বানাই। কি রাস্তা? যদি ভালোভাবে দেখো, এই যে ইজিপ্টের পাশে একটা ক্যানেল বানাইছে, বুঝতে পারলে ব্যাপারটা? এই দেখো, আমি জুম করতেছি, এই দেখো, এই যে ক্যানেলটা, আপাতপক্ষে দেখলে মনে হবে যেন স্থল, আপাতপক্ষে দেখলে কি মনে হবে? দেখো, স্থল মনে হবে, ঠিক আছে। কিন্তু যদি আমি জুম করি তাহলে দেখতে পারবে এই দেখো একটা ক্যানেল, যার নাম কি নাম? সুয়েজ। যদি আমি ছবিগুলো তোমাদেরকে দেখাই, এই দেখো, এই যে এটা হলো ক্যানেলটা। এই ক্যানেলটা কোথায় বানাইছে? ইংল্যান্ড আর ফ্রান্স মিলে, সরি ইংল্যান্ড আর ফ্রান্স মিলে মিশরের মধ্যে বা ইজিপ্টে বানাইছে। এই যে ক্যানেলটা, বুঝতে পারলো তোমরা? যেটা কি হচ্ছে, এই সাগরের সঙ্গে এই সাগর মানে ভূমধ্য সাগরের সঙ্গে লোহিত সাগরের কি করে? কানেকশন করে। কোন দুটো সাগর বললাম আমি? ভূমধ্য সাগরের সঙ্গে লোহিত সাগরের কানেকশন করে। এটা হলো ম্যান মেড, মানুষের তৈরি ক্যানেল, বুঝতে পারলে ব্যাপারটা? এটা নিয়ে অনেক গল্প আছে স্বামী বিবেকানন্দের, ঠিক আছে। যাই হোক, তো এই সুয়েজ খাল যেটা রয়েছে, সুয়েজ খালটা বানায় কারা লাভবান হলো? 1 নম্বর ইংরেজরা আর ফ্রান্স। এবং তারা ভাবছিল যে এই জায়গাটা আমাদেরই, এই জন্য ইনভেস্টমেন্ট করছে, এবং এটা দিয়ে তারা বহির্বিশ্বে বাণিজ্য, মানে তোমার এশিয়াতে ব্যবসা বাণিজ্য করতো। এতক্ষণই বুঝতে পারলাম। কিন্তু যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেল যখন, তারপরে কি হলো? ঠান্ডা লড়াই শুরু হলো। তৃতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেন এবং ফ্রান্স জার্মানির সঙ্গে যুদ্ধ করতে জিতছে ঠিকই, কিন্তু তাদের অবস্থা নাজেহাল, অর্থনৈতিক পরিস্থিতি ডাউন। এমন পরিস্থিতিতে সব দেশ স্বাধীনতা লাভ করতেছে। তোমরা জানো ভারতবর্ষ স্বাধীনতা লাভ করলো, সব দেশ স্বাধীনতা লাভ করতেছে, এবং গোটা বিশ্ব দুটা ভাগে ভাগ হয়ে গেল, একটা আমেরিকা মানে মার্কিন যুক্তরাষ্ট্র, আর একটা রাশিয়া। অর্থাৎ আমেরিকার যে বন্ধু রাশিয়া তার শত্রু, আর রাশিয়ার যে বন্ধু আমেরিকার শত্রু, বুঝতে পারলাম ব্যাপারটা? তো এই জায়গাটা আমাদের বুঝতে হবে ঠান্ডা লড়াইয়ের দিক থেকে, ঠিক আছে। কারণ এই ঠান্ডা লড়াইয়ের সঙ্গে এই তোমার সুয়েজ সংকট খুব কানেক্টেড। আমার কথাগুলো বুঝতে পারতেছো? সুয়েজ খাল কি উদ্দেশ্যে তৈরি হচ্ছে, ইতিহাসটা তোমরা বুঝতে পারলাম। আচ্ছা, এবার দেখো কি হলো, তাহলে আমরা স্লাইডিং এ ফিরে যাই। তো এই সুয়েজ খালকে নিয়ে যে সমস্যাটা তৈরি হলো, কি হলো তোমার পরবর্তীকালে, এই যে সুয়েজ খাল, বুঝতে পারছো? এই যে জাহাজগুলো যায়, ঠিক আছে, এটা একটা মানে একটা মানুষের তৈরি খাল, বা বড় একটা সমুদ্রের মাঝখানে একটা খাল, যেটা দিয়ে জাহাজগুলো এখনো ট্রান্সপোর্ট হয়, তোমার যাতায়াত করে। এটা পথ, ঠিক আছে, সমুদ্র পথে যাওয়া। তো এমন পরিস্থিতিতে কি হলো দেখো, এটা কে এই খালটাকে খনন করেছিল? সুয়েজ খাল খননের প্রধান কারিগর ছিল ফরাসি প্রকৌশলী ও কূটনৈতিক ফার্দিনান্দ দি লেসেপ্স, ঠিক আছে। এবং তার উদ্যোগে 1859 সালে, 1859 সালে এটার কাজ শুরু হয়, এবং 10 বছর লাগছিল 1869 সালে এটিতে চলাচলের জন্য উন্মুক্ত করা হয়, ঠিক আছে। 10 বছর লেগেছিল। এবং সুয়েজ খালের মানে কোন সংস্থা করেছিল? সুয়েজ ক্যানাল কোম্পানি এই খালটি খনন করেছিল। এবং এই খাল খনন করতে যারা কাজ করেছিল, কারা? মিশরের যারা শ্রমিক, তারা কিন্তু কাজ করেছিল। ফান্ডিং কে করেছে? ফ্রান্স এবং ইংল্যান্ড। মিশরকে দখল করছে, মিশর থেকে ট্যাক্স তুলছে, ওই টাকা দিয়েই এই খাল খনন করছে। কাদের সুবিধার জন্য? ইংরেজরা আর ফরাসিদের। আমার কথা ক্লিয়ার? বুঝতে পারলাম। কিন্তু যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেল, মিশর যখন স্বাধীনতা লাভ করলো, তখনও ওই সুয়েজ খাল কার আন্ডারে ছিল? ইংল্যান্ড আর ফ্রান্সের আন্ডারে। বুঝতে পারলাম ব্যাপারটা? মানে মনে করো কোনো একটা জায়গা স্বাধীন, কিন্তু তার একটা অংশ অন্য দেশের, কেমন না ব্যাপারটা? মিশরটা স্বাধীন, কিন্তু ওই সুয়েজ খাল ওইটুক জায়গা কার অধীনে? ফ্রান্স আর ইংল্যান্ডের অধীনে। তাহলে সেই দেশের জনগণ তো তার সরকারের প্রতি ক্ষিপ্ত হবে, বলবে না ওই জায়গাটা তুমি উন্মুক্ত করো, খুলে দাও, তাই কি না? আমাদের জায়গা, কারণ ওখান থেকে ট্যাক্স তুলতেছে কারা তুলতেছে? ইংল্যান্ড এবং ফ্রান্স। আচ্ছা, তোমাকে সিম্পলি বলি, টোল প্লাজাগুলো দেখছো তোমরা? টোল প্লাজাতে টোল নেয় না, যারা রাস্তা তৈরি করছে সেই কোম্পানি,
বুঝতে পারলে ব্যাপারটা? কারণ কি সরকার এর সঙ্গে সেই কোম্পানির একটা টাই আপ আছে, তারা লিজে নিছে, লিজে, যে এতদিন তারা ওখান থেকে ট্যাক্স তুলবে, যাতে ওরা যে টাকা ইনভেস্ট করছে রাস্তা তৈরি করতে, ওই টাকা থেকে লাভ্যাংশ বলে আর আসলটা তুলতে পারে। আমার কথা বুঝতে পারলাম? এই জন্য টোল প্লাজার ট্যাক্স, টোল প্লাজা বসে, ঠিক আছে, বিভিন্ন স্পটে স্পটে আমরা দেখতে পারি। সেম তাই, যেহেতু ওরা ওই ক্যানেলটা বানাইছে, ক্যানেলটা কেন বানাইছে? ইনকামের জন্য। যত জাহাজ যাবে ইংল্যান্ড এবং ফ্রান্স সারা জীবন ওখান থেকে ইনকাম করবে, এই ভাবনা চিন্তা ওরা ওইটা বানাইছে। কিন্তু এই মিশরের যে রাষ্ট্রপতি ছিল নাসের, গামাল আবদেল নাসের যে ছিল, নাসের কি করলো, ক্ষমতায় আসার পর বললো না, এটা এই সুয়েজ খালটা আমাদের দেশের মাটিতে তৈরি, ঠিক আছে, ওটাকে আমরা কি করব, জাতীয়করণ করব। জাতীয়করণ মানে ওটা আমাদের দেশের অন্তর্ভুক্ত করে দেবো, ইংল্যান্ড এবং ফ্রান্সের দাদাগিরি চলবে না। কিন্তু বানাইছে, কিন্তু এটা আমাদের দেশের, ওটা আমরা নিয়ে নেব। তো এই নিয়ে যে সমস্যা তৈরি হয়, ইংল্যান্ড ও ফ্রান্স ছাড়বে? ওরা টাকা ইনভেস্ট করে বানাইছে, ওরা ছাড়বে না। ইংল্যান্ড এবং ফ্রান্সের সঙ্গে মিশরের কি হয়ে যায়, একটা সংঘর্ষ লেগে যায়, সমস্যা তৈরি হয়, ঠিক আছে। এটাকেই বলবো আমরা সুয়েজ সংকট। এই সমস্যাগুলো লেগেছিল কেন, তার অন্যতম কারণগুলো আমরা দেখিনি। সুয়েজ খালের জাতীয়করণ 1756 সালের 26শে জুলাই মিশরের তৎকালীন প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের সুয়েজ খাল কোম্পানিকে জাতীয়করণ করে, এবং এই খালটি আগে ব্রিটিশ ও ফরাসি মালিকানাধীন ছিল। মানে ও আমি বললাম জাতীয়করণ করে দেয়, এই কারণের ফলে সংঘর্ষ লাগার সূত্রপাত ঘটে। বুঝতে পারলাম ব্যাপারটা? মনে করো যে আমি কারো একটা বাড়ির সামনে আমি একটা সাইকেল স্ট্যান্ড খুলছি, এবং আমি বলছি যে ওই সাইকেল স্ট্যান্ডের জায়গাটা আমার, ওই বাড়ির লোক ছাড়বে আমাকে? বুঝতে পারলাম? সে বলবে না ওটা আমার, ওটা তোমার বানাইছো, এখন আমি নিয়ে নেবো, ওটা আমার জায়গাতে আছে। সেম জিনিস, ঠিক আছে। সেকেন্ড, এই পয়েন্টটা খুব ভালো মনে রাখতে লাগবে। আসওয়ান বাঁধ প্রকল্পের অর্থায়ন বন্ধ। মিশরের একটা নদী রয়েছে যেটা পৃথিবীর সব থেকে দীর্ঘতম নদী, কি বলতে পারো তোমরা? নীল নদ। বুঝতে পারলো? জোরে বলবা, নীল নদ। জানো যখন জোরে বলবা। এই নীল নদে বাঁধ জানো, গাজুল্যবাদে বাঁধ দেয়, যেরকম বাঁধ দিয়ে সেই জলটা মহানন্দতে জল সাপ্লাই করা হয়, সেই নীল নদের বাঁধ দিয়ে বাঁধ তৈরির জন্য বা বাঁধ দেওয়ার জন্য আমেরিকা এবং ব্রিটেনের কাছে ঋণ চেয়েছিল। কথা বুঝতে পারলাম? তো মিশর বলছে নীল নদে বাঁধ দিব, মিশরের কত টাকা নাই, সে টাকাটা কার কাছ থেকে সংগ্রহ করবে? ঋণ কার কাছ থেকে নেবে? আমেরিকা আর ব্রিটেনের কাছে। কথাটা বুঝো, গল্পটা বুঝো কিন্তু। তাহলে মিশর আসওয়ান বাঁধ দিবে নীল নদের উপর, তার জন্য যে টাকা লাগবে সেই টাকাটা কার থেকে লোন নেবে? কার কাছ থেকে? আমেরিকা আর ব্রিটেনের কাছ থেকে। কিন্তু মিশরের বন্ধু ছিল রাশিয়া। মিশরের বন্ধু কে ছিল? আর রাশিয়া কার শত্রু? আমেরিকার শত্রু, ব্রিটেনের শত্রু। আমেরিকা যখন দেখলো, আরে ভাই তুই আমার থেকে ঋণ নিবি, আবার তুই আমার বন্ধুত্ব বাঁধিয়েছিস আমার শত্রুর সাথে, আমি টাকা দিব, মিশর মানে আমেরিকা কি ভাববে যে আমি ঋণের টাকা দিব, ওই টাকা দিয়ে তুই তো মিসাইল বানা আমাকে মারবি, কারণ তোর বন্ধু তো রাশিয়া। আমার কথা বুঝতে পারলা? এটা হলো জিও পলিটিক্স। তাহলে কি আমেরিকা কোনোদিনও ঋণ দিবে? আমেরিকা ব্রিটেন কোনোদিনও ঋণ দিবে না। ফলে এই দেখো, কিন্তু মিশর সোভিয়েত ইউনিয়নের সাথে ঘনিষ্ঠতা বাড়ালে আমেরিকা এই ঋণ দিতে অস্বীকার করে। এর জবাবে নাসেরও বলে ঠিক আছে, আমিও মিশরের ওই যে তোমার হলো ম্যান মেড যে খালটা আছে সুয়েজ খালটাকে আমরা আমার করে নিব, আর আমার পিছনে আমার বন্ধু কে আছে? রাশিয়া আছে। আমার কথা বুঝতে পারলাম? ইজি, বুঝতে পারলাম। নেক্সট, আরো কি কি? ইসরায়েল একটা এমন দেশ, যেই দেশকে অনেক দেশ, বিশেষ করে যে মুসলিম বিশ্বের যে দেশগুলো রয়েছে, এই দেশগুলো কোনোদিনও দেশ হিসেবে প্রাধান্য দেয়নি, মানে ওকে দেশ মানে না। বুঝতে পারলাম? যার পিছনে অনেক কারণ রয়েছে, কোনো একদিন বলবো, ঠিক আছে। ইসরায়েলি জাহাজ চলাচলে বাধা। ইসরায়েল বলে যে দেশটা রয়েছে, কোন জায়গাটা রয়েছে আমি পরে দেখাচ্ছি। ইসরায়েল দেশের যে জাহাজগুলা সুয়েজ খাল দিয়ে যাতায়াত করতে চায়, মিশর বলে দিছে তোমাকে যাইতে দিবই না। তখন ইসরায়েল খেপে গেছে, বলছে আমাকে যেতে দিবি না, আমিও ছাড়বো না, আমিও মিসাইল ছুড়ে দিব। বুঝতে পারলাম ব্যাপারটা? এই নিয়ে একটা সমস্যা। তাহলে এরাও খেপে গেল, ইসরায়েল খেপে গেল, ব্রিটেন খেপে গেল, আর আমেরিকা খেপে গেল। কটা দেশ খেপলো? 3টা দেশ। ফ্রান্সও খেপে গেল। 4টা দেশ খেপে গেল। কার উপর? মিশরের উপর। আর মিশরের বন্ধুকে? ক্লিয়ার? বুঝতে পারলাম? এবার ঔপনিবেশিক আধিপত্য বজায় রাখা। দেখো, ব্রিটেন আর ফ্রান্স তারা কিন্তু সুয়েজ খালের আইডিয়াটা আনছে, মিশরের কিন্তু সেই আইডিয়াটা ছিল না। বুঝতে পারলাম ব্যাপারটা? তারা ইনভেস্ট করছে, তারা স্বপ্ন দেখছে যে ওই জায়গাটায় আমি সুয়েজ খাল বানাবো, যেখান থেকে আমি ইনকাম করতে পারবো। এখন স্বপ্নটা হাতের থেকে সরে যাচ্ছে। ওরা কি কোনোদিনও সেটাকে ইচ্ছে করে, যুদ্ধ ছাড়া ওদের কাছে কোনো অপশন আছে?
ওরা দেখলো যে অনেক কথাবার্তা বললে মিশরের সঙ্গে, দেখলো যে সেই ওরা কোনোভাবেই ওদের মানে সিদ্ধান্ত থেকে সরতেছে না। ফলে ইংল্যান্ড এবং ফ্রান্স নিজেদের যে গৌরব, ইংল্যান্ড এবং ফ্রান্স একটা সময় গোটা বিশ্বকে জয় করছে, আর ছোট্ট দেশ ও এসে দাদাগিরি মারতেছে, এটা কোনোভাবে বরখাস্ত করলো না কে 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 তোমার ইংল্যান্ড আর ফ্রান্স। কথা বুঝতে পারলাম? এর জন্য যুদ্ধগুলো লাগিয়ে, এই হলো কারণ। বুঝতে পারলাম ব্যাপারটা? ফলাফল যদি আমরা দেখি, এই যুদ্ধের ফলে কি কি ফলাফল হলো আমরা দেখব। আচ্ছা, ফ্রান্স এবং ব্রিটেনের মর্যাদা হ্রাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্স এবং ইংল্যান্ডের অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সামরিক অবস্থা দুর্বল হয়ে পড়ছে। এমন অবস্থায় যুদ্ধ করতে গিয়ে তারা কিন্তু অনেকটা বেশি পিছিয়ে পড়ছিল। ফলে কি বলছে, এই যুদ্ধের পর প্রমাণিত হয় ব্রিটেন ও ফ্রান্স আর আগের মতো পরাশক্তি নেই, মানে সেরকম আগের মতো পাওয়ারফুল নেই। এই যুদ্ধের চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী কি করে, যে প্রধানমন্ত্রী ছিল সেও পদত্যাগ করতে বাধ্য হয়। নেক্সট, সোভিয়েত ইউনিয়ন কার বন্ধু ছিল? কার বন্ধু ছিল? রাশিয়া কার বন্ধু ছিল? কার কার মিশরে। ফ্রান্স তো প্রতিপক্ষ। হ্যাঁ, সোভিয়েত ইউনিয়নের প্রভাব বেশি ছিল, ফলে ইংল্যান্ড এবং ফ্রান্স সেখানে হেরে যায়। বুঝতে পারলাম ব্যাপারটা? ফলে আরব দেশগুলো পাশে এসে দাঁড়ানো, আরব দেশগুলো মানে ওই যে সৌদি আরব আছে, দুবাই, কাতার, এই যে দেশগুলো কার পাশে এসে দাঁড়াইছিল ওই সময়? মিশরের পাশে এসে দাঁড়াইছিল। বুঝতে পারলাম ব্যাপারটা? ফলে এখানে সোভিয়েত ইউনিয়নের জনপ্রিয়তা বৃদ্ধি পায়, ফ্রান্স এবং ইংল্যান্ডের জনপ্রিয়তা কমে যায়। নাসের নাসের বলে একজন, তাহলে এই যুদ্ধের ফলে কি হয়েছে, রাজনৈতিক ভাবে একটা ব্যক্তির উত্থান ঘটে, তার নাম হলো নাসের। সে মাথা নত করে না, সে বলে যে না, আমাদের দেশ, এই জায়গাটা আমাদেরই, এরকম একটা রাষ্ট্রনেতার উত্থান ঘটে। আজকে যদি মিশর সেরকম একটা লিডার না পাইতো নাসেরের মতো, তাহলে ওই জায়গাটা থাকতো না। অর্থনৈতিক দিক থেকে কি কি দেখা যায়, সুয়েজ খালের উপর সমস্ত ক্ষমতা প্রয়োগ করে কে? মিশর। মিশরের ইনকাম হবে, যত জাহাজ যাবে সেখান থেকে মিশর প্রফিট লাভ করবে। নেক্সট, তেলের সংকট। যুদ্ধ যখন হবে, জায়গাটা তোমরা দেখতে পারছো, যখন যুদ্ধ লাগছে তখন কি হয়েছে, তেল সরবরাহ করা সম্ভব হয় নাই, তাহলে গোটা বিশ্ব জুড়ে তেলের দাম ঊর্ধ্বমুখী হয়ে গিয়েছিল। তাহলে এগুলা হয়ে গেল কি? অর্থনৈতিক ফলাফল। বুঝতে পারলাম? তেলের দাম বাড়বে, কারণ ওর জায়গাটা এরকমই, পজিশনটা এরকমই। ঠিক আছে, লাস্টে অবশেষে কি হয়, এই যুদ্ধের ফলে যখন যুদ্ধ একদম চরম লেভেলে চলে যাচ্ছে, এমন পরিস্থিতিতে কানাডার একজন প্রধানমন্ত্রী রয়েছে, উপপ্রধানমন্ত্রী, তার সহযোগিতায় ইউএনও হস্তক্ষেপ করে, বলছে না, যুদ্ধ হবে না, থামাও যুদ্ধ, ঠিক আছে, আমরা একটা মীমাংসা কথাবার্তার মধ্যে। এবং অ্যাট লাস্ট মিশরকে বলা হয় যে না, তোমরা ওই সুয়েজ খালটাকে কন্ট্রোল করো। ইংল্যান্ড এবং ফ্রান্স সেই ক্ষমতা থেকে সরে যায়। এবং কার উত্থান ঘটে? ওই মিডিল ইস্টের জায়গাটায় ইউএসএ। এই মনে রাখতে হবে, এই যুদ্ধে ইউএসএ কিন্তু প্রত্যক্ষভাবে কোনোভাবে অংশগ্রহণ করেনি, পরোক্ষভাবে ছিল, মানে যুদ্ধের পিছনে পুশ করতেছিল, যুদ্ধাস্ত্র দিচ্ছিল, কিন্তু ওর ডিরেক্টলি আসে না, কারণ ইউএসএ একটা বিরাট বড় মর্যাদা ছিল। এবং ইউএসএ মিডিল ইস্টে তেল যেখানে উৎপন্ন, সেখানে তাদের দাদাগিরি বৃদ্ধি পেল। আর মিডিল ইস্টে কাদের দাদাগিরি কমে গেল? ব্রিটেন এবং ফ্রান্সের অভিভাবক সুলভ যে ব্যবহার, সেটা কমে গেল না, আমেরিকার প্রভাব বেড়ে গেল। তাহলে এখানে আমাদের একটা ছবি আমি দিয়েছি, দেখো যুদ্ধটা মেনলি কাদের মধ্যে হয়েছিল। এ ছিল পিছনে ইসরায়েল, ব্রিটেন, ফ্রান্স ভার্সেস কে? মিশর আর রাশিয়া। তাহলে বুঝতে পারলাম, রাশিয়া যেখানে থাকবে তার অপোজিটে কে থাকবে? আমেরিকা। রাশিয়া এখানে পিছনে ছিল, আমেরিকা এখানে পিছনে ছিল। বুঝতে পারলাম? এটাই হলো সুয়েজ সংকট। কারো সমস্যা আছে? বুঝতে পারছো ব্যাপারটা? ঠিক আছে, তাহলে এই দিন, এটা পরের দিন কিন্তু এই জিনিসটা বলা ধরবো, বন্ধ করবে না।